দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বিমানবন্দর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার 4 আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ। এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তাতে বলা হয়, আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে, এতে যে কোনো সময় বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার শঙ্কা রয়েছে। পরে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির তুলনায় 35% শুল্ক আরোপের প্রস্তাব যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তবে প্রস্তাবিত শুল্ক কমাতে আলোচনা চলছে। এক্ষেত্রে আশাবাদী অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাণিজ্য সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ঘাটতি কমাতে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এরপরও শুল্ক ছাড়ের সমঝোতা না হলে অর্থনীতিতে প্রভাবের বিষয়টি অস্বীকার করেননি সচিব। বাংলাদেশি পণ্যের উপর গত এপ্রিলে 37% শুল্ক আরোপের পর সমালোচনার মুখে 3 মাসের জন্য স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশ দেন দরবারের সময় পেলেও এখন পর্যন্ত ফল অনেকটাই শূন্য। প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে তা স্পষ্ট। নতুন করে শুল্ক মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করা হয়েছে। যদিও এক্ষেত্রে 1 আগস্ট পর্যন্ত আলোচনার সুযোগ আছে। আর সেই সুযোগ নিতে 10 ও 11 জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকে বসছেন সফররত বাণিজ্য উপদেষ্টা। 35% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি নেই। 10-11 এই মিটিংগুলো তো নির্ধারিত ছিল। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে, প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। প্রেসিডেন্ট দিয়েছে কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই। আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে দেশটি তা কমিয়ে 20% নামিয়েছে। যদিও এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশলে ঘাটতির কথা অস্বীকার করেছেন নীতি নির্ধারকরা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $6 বিলিয়ন পণ্য, আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাবেও মন গলেনি যুক্তরাষ্ট্রের। যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। শেষ পর্যন্ত শুল্ক হার কমানোর ক্ষেত্রে সমঝোতা না হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন বাণিজ্য সচিব, যদিও ভিন্নমত প্রেস সচিবের। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা। সবাইকে বলবো, ডোন্ট ওয়ারি, যা হবে আমাদের জন্য, যেটা হবে এটা ভালো হবে আমাদের। প্রেস সচিব বলেন, শুল্ক নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা ঠিক না, বাণিজ্যের ধরনে ভিন্নতা রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক আরোপের ফলে বড় ধরনের বাধার মুখে পড়বে রপ্তানি। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে আমদানিতে শূন্য শুল্ক সুবিধার প্রতিশ্রুতি দিয়েও সন্তুষ্ট করা যায়নি দেশটিকে, তবে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক আরোপ করা হয় 37%। এটির কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিতের অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে 100 মার্কিন পণ্য বাংলাদেশে রপ্তানিতে শূন্য শুল্ক আরোপ এবং দেশটি থেকে আমদানি বাড়ানোর ঘোষণা দেন তিনি।
এসব প্রতিশ্রুতি দিয়ে শুল্ক কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের সাথে। তবে ঢাকার উদ্যোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি দেশটি। ফলে আরোপিত শুল্ক মাত্র 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 35%। বাড়তি শুল্কে পণ্য রপ্তানি বাধার মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তো এটার ফলে তো অবশ্যই আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বড় একটা বাধার সম্মুখীন হবে। হয়তোবা কিছু ব্র্যান্ড এবং বায়াররা অ্যাবজর্ব করার চেষ্টা করবে, কিছু আমাদের রপ্তানিকারকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অতিরিক্ত এতটা ভার সহ্য করে আমাদের পণ্য মার্কিন বাজারের প্রতিযোগিতা সক্ষমতার সাথে অব্যাহত থাকতে পারবে তার রপ্তানি, সেটা আমার মনে হয় না। এই 35%টাই আসলে শেষ কথা না, এর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলা চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের সাথে ট্রাম্প প্রশাসনের বিহেভটা কী হয়, তাদের উপরে কী পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়, সেটাও আসলে আমাদের বাজার কোন দিকে যাবে সেটা একটা বড় ইন্ডিকেশন। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েও দেশটিকে সন্তুষ্ট করা যায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারপরও আর কোথাও ছাড় দেওয়ার সুযোগ আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তবে ডব্লিউটিওর সদস্য হিসেবে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি না করে তাও খেয়াল রাখা দরকার। আরো কি আমরা অফার করতে পারি, তাদের কি কি কনসার্ন আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা করতে হবে। আরো অন্যান্য পয়েন্টে যদি আলোচনা করে, যদি নাকি আমাদের দেশের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যদি নাকি নেগোসিয়েশন হয়, অবশ্যই আমরা আমরা আশা করি যে আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের উপর যে চাপ দেওয়া হচ্ছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। একই সাথে পণ্য এবং রপ্তানি বাজারে বৈচিত্র্য এনে একক নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখায় শিক্ষক শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। দেশটির রাজধানী লন্ডনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে লন্ডন বাংলা স্কুল। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। তিনি বলেন, প্রবাসী এই স্কুলটি শুধু ভাষা শেখানোর প্রতিষ্ঠান নয়, বরং বাংলা সংস্কৃতি ও মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি তারিক রহমান সানু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তসবুর আলী। স্কুলের শুরুর দিনগুলো স্মৃতিচারণ করেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান ও ইসি মেম্বার নজরুল ইসলাম সহ আরও অনেকেই। যেসব বিদেশি পর্যবেক্ষক বিগত 3টি নির্বাচন অবাধ, সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না, একথা জানিয়ে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, রাতের ভোটের মতো কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর সুনাম নষ্ট করেছে। ইসিতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তিনি। 1991, 96 এবং 2001 সালের মতো এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন সফল হবে বলে আশা সিইসির। 2024 সালের 7 জানুয়ারি একপেশে নির্বাচন করে আওয়ামী লীগ। বিএনপি, জামাত সহ প্রধান বিরোধীরা এই নির্বাচন বর্জন করে। 222টি আসনে জয়লাভ করে নৌকা প্রতীকের প্রার্থীরা। এমন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোট 19 জন, যাদের মাঝে 11 জনই ছিলেন উগান্ডার নাগরিক, বাকিরা ইউরোপের বিভিন্ন দেশের। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচন নিয়েও রয়েছে নানা বিতর্ক। বিএনপি সহ বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নিলেও রাতের ভোটের তকমা পায়। ঢাকার মাত্র 20টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পর্যবেক্ষক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দেয়। আর 2014 সালে 300 আসনের 153টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে নৌকার প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার নড়েচড়ে বসেছে কমিশন। 3 মেয়াদে একপেশে নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের বিষয়ে কঠোর হবার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে কানাডিয়ান হাই কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে
আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে। দুপুরে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর ফল উৎসবে যোগ দেন সিইসি। বলেন, রাতের ভোটের মতো ঘটনায় জড়িত থেকে সরকারি কর্মকর্তারা নিজেদের সম্মান নষ্ট করেছেন। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। বাংলাদেশের মানুষের জন্য ভোট প্রদান এখন অধিকার নয়, বরং দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। আসুন আমরা প্রমাণ করি, আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়ব যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে, এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে 2 মাস আগেই তা সকলকে জানিয়ে দেয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশনের তারিখ তো আমিও জানি না, আপনাদেরকে জানাবো, 2 মাস আগে জানাবো। তো 2 মাস আগে একদম পুরো ডিটেলস জানিয়ে দেবো, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর জানাবো। আবারও ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে 99 রানের পরাজয়ে 2-1 সিরিজ হারল বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে 285 রান করেছিল স্বাগতিকরা। জবাবে 186 রানে অল আউট হয় টাইগাররা। ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছে কুশল মেন্ডিস। প্রেমাদাসায় সিরিজে 1-1 সমতার পর কিছুটা আশার ঝলক দেখিয়েছিল বাংলাদেশ। লঙ্কানদের ডেরায় সিরিজ জয়ের হাতছানি ছিল টাইগারদের সামনে। শেষ পর্যন্ত ব্যাটিংয়ের দৈন্যদশা আরেকবার নিভিয়ে দিল বাংলাদেশের জয়ের আলো। পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিম সাকিবের শিকার মাধুস্কা, এরপর 56 রানের জুটি। আগের ম্যাচের নায়ক তানভীরের বলে নিসাঙ্কা ফেরার আগে করেন 35 রান। দ্রুতই ফেরেন কামিন্দু মেন্ডিস। 100 রানে 3 উইকেট হারিয়ে যখন চাপে শ্রীলঙ্কা, তখন চতুর্থ উইকেটে আসালাঙ্কার সাথে 124 রানের জুটির পথে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। 224 রানে 3 উইকেট। লঙ্কানরা তখন পাহাড় সম লক্ষ্যমাত্রার দিকে। এরপর 35 রানের ব্যবধানে 4 উইকেট হারিয়ে 259 রানেই শেষ লঙ্কানদের 7 উইকেট। মেন্ডিস 124 ও আসালাঙ্কা ফেরেন 58 রানে। শেষ দিকে হাসালাঙ্গার ব্যাটে নির্ধারিত ওভারে 7 উইকেটে 285 রান সংগ্রহ করে লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে 2টি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ। লক্ষ্য তাড়া করতে নেমে পাল্লেকেলের ব্যাটিং উইকেটে বিপর্যয় বাংলাদেশ। 20 রানের সাজঘরে তানজিদ তামিম ও নাজমুল শান্ত। 17 রানে তামিম ও রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফেরেন শান্ত। দলীয় 62 রানে ইমন ও 105 রানে মিরাজ ফিরলে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। ইমন ও মিরাজ দুজনেই ফেরেন ব্যক্তিগত 28 রানে ভিলালাগের শিকার হয়ে। এরপর কেউ আর থিতু হতে পারেনি লঙ্কান বোলারদের সামনে। এক প্রান্তে ধীরগতির ব্যাটিংয়ে 78 বলে 51 রান করেন তাহিদ হৃদয়। আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 10 ওভার 2 বল বাকি থাকতেই 186 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 99 রানের বড় জয় পায় লঙ্কানরা। ইমন মিরাজদের 28 রান বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। লঙ্কানদের পক্ষে 3টি করে উইকেট নেন আজিথা ফার্নান্দো ও দুষ্মন্ত চামিরা। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। আর টানা তৃতীয় দ্বিপাক্ষিক সিরিজে হারল বাংলাদেশ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ক্যান্ডি, শ্রীলঙ্কা। ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমা কর্মসূচি ঘোষণা করেছে দেশটির সরকার। এর মাধ্যমে পুনরায় বৈধতা পাবে দেশটিতে অবৈধভাবে বসবাসরত এসব প্রবাসীরা। এই ঘোষণায় উচ্ছ্বসিত বাংলাদেশি প্রবাসীরা। 31 জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসে কাজের সুযোগ খুঁজতে অনেক বাংলাদেশী বেছে নেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে। বহু প্রবাসী সেখানে বৈধভাবে অর্থ উপার্জন করছেন, তবে অনেকেই বসবাস করছেন অবৈধভাবে।
বিভিন্ন কারণে এসব বাংলাদেশিরা দেশটিতে কাজের বৈধতা হারিয়েছেন। তবে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের এসব অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। এর মাধ্যমে নতুন করে ভিসা পাওয়ার সুযোগ পাবেন এসব অবৈধ প্রবাসীরা। আমি দেখলাম 15 বছর, 18 বছর, 10 বছর, 12 বছর এরকম লোকজনের ভিসা কতখানায় ব্ল্যাক লিস্টে ছিল। এই ওমান সরকারের সুযোগ দেওয়াতেই আজকে মনে করেন সবাই ভিসা কথা লাগাইতেছে। কয়েক বছর পর পর ওমান সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকে। এতে অবৈধ প্রবাসীরা বৈধতা পাওয়ার সুযোগ পান। এবছর 2 মাসব্যাপী এ কার্যক্রম শেষ হবে 31 জুলাই। তাই এ সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ দূতাবাস। পূর্বের নিয়োগকর্তা অনুমতি ছাড়াই ব্লক যারা ছিলেন তারা ভিসা নবায়ন করতে পারবেন। তো এই লক্ষ্যে আমার দূতাবাসের পক্ষ থেকে আমরা সবাইকে সর্বোচ্চ সহায়তা প্রদান করছি এবং যাতে করে আমাদের সর্বোচ্চ সংখ্যক প্রবাসীরা বৈধ হতে পারেন এই জন্য আমাদের দিনের যে পাসপোর্ট এনরোলমেন্টের শিডিউল আছে ওইটা ছাড়াও যারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত আছেন তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে যাতে করে তারা পাসপোর্ট নবায়ন করতে পারে এবং নবায়ন করে যেন তারা বৈধ হতে পারে। বর্তমানে ওমানে 8 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এখানে শেষ করছি প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।